দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা মূলত যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পোল্যান্ডের সম্পর্কে কথা বলবো। পোল্যান্ডের ওয়ার্ক পারমিট নিয়ে আলোচনা করার চেষ্টা করব। পোল্যান্ডের ওয়ার্ক পারমিটে কি ধরনের জব হয়, কত টাকা স্যালারি পেতে পারেন, কিভাবে হচ্ছে আপনি টিআর বা যেটা টেম্পোরারি রেসিডেন্সিপ আছে টেম্পোরারি রেসিডেন্সিপের জন্য আপনি আবেদন করতে পারবেন, কিভাবে আপনি পার্মানেন্ট রেসিডেন্সিপ পিআর পাবেন, প্লাস হচ্ছে আপনার কত টাকা আপনি মান্থলি ইনকাম করতে পারবেন, কি ধরনের ফ্যাসিলিটিস পাবেন, আপনি কি পোল্যান্ড থেকে অন্য কোনো কান্ট্রিতে সুইচ করতে পারবেন কিনা, যদি সুইচ করতে পারেন কি প্রসিডিউরে আপনি অন্য কোনো কান্ট্রিতে আপনি সুইচ করে চলে যেতে পারবেন সে সংক্রান্ত তথ্য দিব। পোল্যান্ড নিয়ে আমরা আসলে বিস্তারিত কথা বলার চেষ্টা করব। ওয়ার্ক পারমিট নিয়ে আপনি যদি এম্বাসি ফেস করেন, কিভাবে হচ্ছে আপনি এম্বাসি ফেস করবেন, এম্বাসি থেকে কিভাবে আপনি ভিসা পেতে পারেন, আমি একেবারে ভিসার লাস্টে গিয়ে আপনাদের একটা টিপস দেওয়ার চেষ্টা করব যেই মেথডটা আপনারা ফলো করলে আপনারা ম্যাক্সিমাম ভিসা পাওয়ার সম্ভাবনা আপনাদের দাঁড়াবে। অর্থাৎ হচ্ছে আপনি যদি এই টিক্সটা ফলো করে কাজ করেন তাহলে আশা করি আপনি ভিসা পাবেন। সেই টিক্সটা কি, আপনারা সেই জন্য পুরো ভিডিওটি দেখেন। আসলে পুরো ভিডিওটি দেখলে আপনারা আসলে পুরো ইনফরমেশনগুলো জানতে পারবেন। আমরা আসলে ওয়ার্ক পারমিট নিয়ে পূর্ণাঙ্গ আলোচনা করার চেষ্টা করব। পোল্যান্ড কিন্তু আপনার ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত সেনজেন একটা কান্ট্রি। এখানে যেটা রয়েছে, পোল্যান্ডে কিন্তু বাংলাদেশ থেকে বিভিন্ন ধরনের হচ্ছে ভিসার ক্যাটাগরি ওপেন রয়েছে, যেমন হচ্ছে ট্যুরিস্ট ভিসা, স্টুডেন্ট ভিসা, ওয়ার্ক পারমিট ভিসা, ফ্যামিলি ভিসা, বিজনেস ভিসা, আদার্স আরও অন্যান্য ভিসার ক্যাটাগরি কিন্তু ওপেন রয়েছে। আজকে মূলত আমরা যে প্রোগ্রামটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওয়ার্ক পারমিট। ওয়ার্ক পারমিটে আসলে প্রথমত আমরা একটু আলোচনা করার চেষ্টা করব যে কি কি ধরনের জবের ফ্যাসিলিটিস আপনার পোল্যান্ডে রয়েছে। এরপরে চেষ্টা করব যে আপনার কি নেসেসারি ডকুমেন্টস লাগবে, আপনার পোল্যান্ড থেকে কি ডকুমেন্টস আসবে, প্লাস হচ্ছে আপনি এম্বাসিতে কিভাবে ফেস করবেন সে সংক্রান্ত আপনাদের তথ্য দিব। পোল্যান্ডে মূলত যেটা রয়েছে, সবচেয়ে বেশি যে কাজের ডিমান্ড রয়েছে সেটা হচ্ছে প্যাকেজিং কাজ। যেমন হচ্ছে ফুড প্যাকেজিং, তারপরে হচ্ছে মাংস প্যাকেজিং, তারপরে যেটা হচ্ছে ভেজিটেবল প্যাকেজিং, তারপরে যেটা রয়েছে আপনার হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল বিভিন্ন টাইপের কাজের উপরে প্যাকেজিং এর কাজ। এখানে খুব একটা এক্সপিরিয়েন্স লাগে না, অল্প এডুকেশন থাকলেই আপনি এখানে কিন্তু আবেদন করতে পারবেন। সুপার শপে এখানে সেলস বয়, সেলস গার্লস হিসেবে আপনি এখানে কাজ করতে পারবেন। এখানে মেল বা ফিমেল অর্থাৎ হচ্ছে পুরুষ মহিলা উভয়ই কিন্তু আবেদন করতে পারবেন। যেটা আসলে বুচারটা আসলে মূলত এখানে ফিমেলদের নিয়ে নেয় না, এখানে মূলত নেয় হচ্ছে মেল কর্মী অর্থাৎ হচ্ছে পুরুষ কর্মী এখানে কিন্তু নিয়ে থাকে। বুচারের হচ্ছে মূলত কাজ হচ্ছে মাংস কাটা। এটা কিন্তু বিশাল একটা ডিমান্ড রয়েছে, অর্থাৎ হচ্ছে যেটাকে আমরা একেবারে সোজা বাংলা ভাষায় যেটাকে বলি কসাই, এই কাজের কিন্তু প্রচুর ডিমান্ড রয়েছে। যেমন হচ্ছে খাসি মুরগি বা হচ্ছে খাসি বা গরু বা এই টাইপের কাজের উপরে যারা আসলে মাংস কাটার এক্সপার্টনেস আছে তাদেরই কিন্তু মূলত বুচার হিসেবে নিয়োগ করা হয়ে থাকে। এখানে এই কাজগুলোর কিন্তু একটা হিউজ ইউরোপব্যাপী, পুরা ইউরোপব্যাপী একটা ডিমান্ড কিন্তু রয়েছে। এরপরে যেটা হচ্ছে ট্রান্সপোর্ট খাতের ভিতরে মূলত আসলে ড্রাইভারকে আমি মেনশন করছি, যারা আসলে ছোট পিক আপ অর্থাৎ হচ্ছে ফুড ডেলিভারি বয় হচ্ছে। এরপরে যেটা রয়েছে আপনার বিভিন্ন পণ্য অর্থাৎ হচ্ছে অনলাইন সাইটে বিভিন্ন পণ্য ডেলিভারি হিসেবে, ডেলিভারি বয় হিসেবে, অ্যাজ এ ড্রাইভার হিসেবে আপনি কাজ করতে পারেন। হেভি লরি যদি কারোর চালানোর এক্সপিরিয়েন্স থাকে তাহলে হচ্ছে আপনি হেভি লরি চালাতে পারেন। এছাড়া যেটা রয়েছে যেটাকে নর্মাল ভাষায় ট্রাক ড্রাইভার বলা হয়, ট্রাক ড্রাইভার আপনি পার্সোনাল ড্রাইভার হিসেবেও কাজ করতে পারেন। এছাড়া যেটা রয়েছে আপনার বিভিন্ন শপগুলোতে কাজের সুযোগ সুবিধা রয়েছে, যেমন হচ্ছে আপনার এইগুলো হচ্ছে মাল্টি শপ না, এগুলো মূলত যেমন হচ্ছে ইলেকট্রনিক্স যে শপগুলো থাকে বা হচ্ছে কনস্ট্রাকশন সাইডে বিভিন্ন স্যানিটারি যে দোকানগুলো থাকে, এখানে কিন্তু বেশ সুযোগ সুবিধা থাকে। এখানে এই প্রোডাক্টগুলোকে আপনাকে হচ্ছে কাস্টমারকে সার্ভিস প্রোভাইড করা, প্লাস হচ্ছে এই প্রোডাক্টগুলো তার কারে বা গাড়িতে উঠায় দেওয়া, যেটাকে জেনারেল লেবার বলা হয়, এই ধরনের কাজে কিন্তু হিউজ সুযোগ সুবিধা রয়েছে। এছাড়াও যেটা রয়েছে বিভিন্ন টাইপের ফ্যাক্টরি রয়েছে, এই ফ্যাক্টরিগুলোতে মূলত যাদের কাজের কিন্তু প্রচুর সুযোগ সুবিধা রয়েছে। লাইক হচ্ছে আপনার ফ্যাক্টরি, আপনি আসলে টেকনিশিয়ান না, এখানে মূলত হচ্ছে আপনি প্যাকেজিং হিসেবে কাজ করতে পারেন। অর্থাৎ হচ্ছে ফ্যাক্টরি যে প্রোডাক্টগুলো প্যাক হয়, লাইক এখানে কিন্তু ফুড ফ্যাক্টরি আছে, ইলেকট্রনিক্স ফ্যাক্টরি রয়েছে, তারপরে যেমন হচ্ছে আপনার আরো অন্যান্য যেমন হচ্ছে আপনার লাইক হচ্ছে যেমন হচ্ছে মাংস যে ফ্যাক্টরিগুলো থাকে সেখানে কিন্তু আপনার এই প্যাক করার জন্য অনেক লোকজন লেগে থাকে। এরপরে যেটা রয়েছে এই প্রোডাক্টগুলো কিন্তু গাড়িতে উঠাতে হয়, লোড আনলোড করার জন্য কিন্তু প্রচুর লোকজন কিন্তু রিক্রুট করে থাকে এই সব ফ্যাক্টরিগুলোতে। এছাড়াও কিন্তু আরো অন্যান্য ফ্যাক্টরি রয়েছে এবং হচ্ছে
হোটেল, রেস্টুরেন্ট এই টাইপের জবের কিন্তু ভালো সুযোগ সুবিধা রয়েছে পোল্যান্ডে। এইখানে যেটা থাকে, আপনি যদি অ্যাজ এ ওয়েটার হিসেবে কাজ করতে চান, সেক্ষেত্রে হচ্ছে হয় আপনার ইংলিশের উপর ভালো দক্ষতা থাকতে হবে, আদারওয়াইজ আপনাকে যেটা রয়েছে পলিশ ল্যাঙ্গুয়েজের উপর আপনার যথেষ্ট দক্ষতা থাকলে আপনি অ্যাজ এ ওয়েটার হিসেবে কাজ করতে পারবেন। এই ধরনের আপনার যদি কোনো ডিগ্রি থাকে, তাহলে হচ্ছে আপনি যদি দেশের বাইরে কোনো এই ধরনের কাজ করে থাকেন বা যারা কর্মরত আছেন দেশের বাইরে বিভিন্ন খাতে, তাদের কিন্তু একটা হিউজ এখানে সুযোগ সুবিধা রয়েছে। ইভেন হচ্ছে যারা ফাস্ট ফুড মেক করতে পারে, লাইক এ বার্গার, পিৎজা, তারপরে যেটা রয়েছে চিকেন বার্গার বা হচ্ছে চিকেন, এই টাইপের কাজ যারা করতে পারে, বা হচ্ছে আরো যেগুলো ফাস্ট ফুড আইটেম যারা এই কাজগুলো করতে পারে, তাদের কিন্তু একটা হিউজ ডিমান্ড রয়েছে। অর্থাৎ হচ্ছে এগুলো অ্যাজ এ শেফ হিসেবে আপনি কিন্তু এখানে জয়েন করতে পারেন বা কাজ করতে পারেন। এখানে কিচেন হেল্পার যাদের আসলে মূলত হচ্ছে খুব একটা কাজ না, যারা আসলে যেগুলো আসলে থালা বাসন ক্লিন করা, আপনার হচ্ছে এই কিচেনটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, প্লাস হচ্ছে আপনার এখানে মোটামুটি হচ্ছে এডুকেশন থাকলে আপনি কিন্তু কিচেন হেল্পার হিসেবে বা হচ্ছে ওয়েটার হেল্পার হিসেবে আপনি কিন্তু কাজ করতে পারেন। এখানে কিন্তু একটা ভালো ডিমান্ড কিন্তু রয়েছে। এই হচ্ছে মূলত কাজের সুযোগ সুবিধা। এখন আসেন হচ্ছে আপনি এখানে যদি লাইক আমি আপনাদের ওভারঅল একটা হচ্ছে এই কাজের স্যালারি কেমন পেতে পারেন সেটা নিয়ে আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আপনার যেটা রয়েছে পোল্যান্ড কিন্তু ভালো একটা দেশ, যেখানে যেটা রয়েছে আপনার এখানে কিন্তু ইউরোপের অন্য অন্য দেশের তুলনায় এখানে কিন্তু ওয়ার্ক পারমিট পাওয়া কিন্তু একটু সহজ। যেমন হচ্ছে এখান থেকে কিন্তু খুব স্মুথলি ওয়ার্ক পারমিট বের হয়। আর কেননা হচ্ছে এইখানে পোল্যান্ডে যারা বসবাস করে মূলত পোল্যান্ডের নাগরিক, তারা কিন্তু মূলত পোল্যান্ডে না, পোল্যান্ডের আপনার যেহেতু এটা সিএনজিন কান্ট্রি, তাদের এখানে কিন্তু ওপেন মার্কেট। সিএনজিন কান্ট্রিগুলো হচ্ছে যারা যে কোনো দেশে কিন্তু কাজ করতে পারে। লাইক হচ্ছে যখন আপনি পাসপোর্ট পাবেন বা হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্সিপ পাবেন, আপনি লাইক ইতালি চাইলে ফ্রান্সে বলেন, আপনি অন্য জার্মানিতে বলেন, যে কোনো কান্ট্রিতে, অর্থাৎ হচ্ছে যেখানে ভালো স্যালারি পাবে সেখানে কিন্তু মূলত তারা কাজ করে। এই জন্য দেখা যাচ্ছে যে এই যে কাজের ক্ষেত্রগুলো বললাম, এখানে কিন্তু অরিজিনাল যারা পলিশ আছে বা হচ্ছে পোল্যান্ডের নাগরিক আছে, তারা কিন্তু মূলত এই কাজগুলো একটু কম করে, সেই জন্য এখানে কিন্তু একটা ভালো চাহিদা থাকে এই কাজগুলোর। এছাড়াও যেটা রয়েছে আপনার এখন আসে হচ্ছে আপনি কি ধরনের সুযোগ সুবিধা পাবেন এই কাজগুলোতে, আমি একেবারে বাস্তবতার নিরিখে কথা বলবো। কেননা হচ্ছে আপনার যে মিডিয়া বা হচ্ছে থার্ড পার্টি যাদের সাথেই আপনি কথা বলেন, সেখানে হয়তো আপনার স্যালারি বলবে ভাই 2 লক্ষ 2.5 লক্ষ এরকম স্যালারি পাবেন, কিন্তু আসলে বাস্তবতাটা এরকম না। এখানে যেটা থাকে হচ্ছে আপনি স্যালারিটা হচ্ছে 500 ইউরো থেকে 700 বা 800 ইউরোর কাছাকাছি আপনি এখানে স্যালারি পাবেন। এখানে হচ্ছে আপনার অ্যাকোমোডেশনটা কিছু কিছু কোম্পানি হয়তো আপনাকে ফ্রি দিবে, আদারওয়াইজ আপনার অ্যাকোমোডেশনের পারপাসে হয়তো আপনাকে একটা অ্যামাউন্ট পে করবে। ফুড কস্ট আপনি ধরে নেন হচ্ছে আপনার নিজের। এই হচ্ছে আপনার মূলত ফ্যাসিলিটিস। আপনি যদি এখানে ওভারটাইম হিসেবে অ্যাজ এ কাজ করেন, মানে আপনি যদি যখন একটা কাজের পাশাপাশি যদি অন্য কাজও করতে চান, আপনার যে মেইন যে কোম্পানিতে আপনি কাজ করছেন এই কোম্পানি ছাড়া আপনি অন্য কোনো কোম্পানিতে কাজ করতে পারবেন। আর একটা সুযোগ সুবিধা, আপনি যদি জব সুইচ করে অন্য কোনো কোম্পানিতে চলে যেতে চান, সেখানে কিন্তু এই ফ্লেক্সিবিলিটিটা রয়েছে। আপনি চাইলেও অন্য কোনো কোম্পানিতে কিন্তু আপনি জব সুইচ করে চলে যেতে পারবেন। এই হলো আপনার মূল ফ্যাসিলিটিসগুলো। এখন আসেন আমরা একটু যেটা রয়েছে, আপনি যদি এই ভিসাতে আবেদন করেন তাহলে আপনাকে কিভাবে আবেদন করতে হবে সেটার প্রসিডিউরটা হচ্ছে, আপনি চাইলে অনলাইনে অনেকগুলো জব সাইট আছে, যে জব সাইটগুলো ঘেটে আপনি চাইলে আপনার হচ্ছে সিভি, আপনার এক্সপিরিয়েন্স, আপনার একাডেমিক ডকুমেন্টস, আর হচ্ছে আপনার যেটা পাসপোর্ট দিয়ে আপনার ছবি দিয়ে আপনি কিন্তু এখানে জবের জন্য আবেদন করতে পারেন বিভিন্ন অনলাইন সাইট ঘেটে। এখানে অনলাইন সাইট ঘেটে জব পাওয়াটা একটু কঠিন, তারপরেও যেটা রয়েছে আমি 2-3টা ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে থাকবে, যেখান থেকে আপনারা চাইলে এখানে আবেদন করতে পারেন। এছাড়াও যেটা রয়েছে আপনার পোল্যান্ডে কিন্তু অনেক লোকাল এজেন্সি থাকে পোল্যান্ডে, তাদের সাথে আপনি চাইলে কাজ করতে পারেন। এছাড়াও বাংলাদেশে অনেকগুলো এজেন্সি আছে যারা মূলত পোল্যান্ডের ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করে, আপনি চাইলে তাদের সাথে ইনভলভমেন্ট হয়েও কাজ করতে পারেন। এখন হচ্ছে আপনি ধরলাম আপনি জবে সার্চ করলেন, জব সার্চ করে আপনি পোল্যান্ড থেকে একটা জব ম্যানেজ করলেন যে কোনো ওয়ে দিয়ে, হয়তো এজেন্সি বা হচ্ছে আপনার যেটা থাকে এখানে যেটা রয়েছে আপনার কোম্পানি বা হচ্ছে অন্য যে কোনো ওয়ে দিয়ে আপনি একটা জব ম্যানেজ করেন। আপনি পোল্যান্ড থেকে কি কি ডকুমেন্টস পাচ্ছেন, পোল্যান্ড থেকে যেটা রয়েছে আপনাকে ফার্স্ট টাইম তারা একটা জব অফার লেটার দিবে। জব অফার লেটারের ভিতরে আপনি কি ধরনের সুযোগ সুবিধা পাবেন, অর্থাৎ হচ্ছে কত টাকা স্যালারি পাবেন, কি ধরনের সুযোগ সুবিধা আপনি কোম্পানি থেকে পাবেন, পূর্ণাঙ্গ ইনফরমেশন আপনার জব অফার লেটারের ভিতরে থাকবে। এরপরে যেটা রয়েছে আপনাকে একটা কন্ট্যাক্ট লেটার দিবে। এরপরে আপনার পোল্যান্ড থেকে আপনার হচ্ছে ফরেন মিনিস্ট্রি অর্থাৎ হচ্ছে লেবার মিনিস্ট্রি থেকে আপনাকে একটা সোজা বাংলা যেটাকে বলা হয় একটা ওয়ার্ক পারমিট পাবেন। ওয়ার্ক পারমিট পাওয়ার পরে কিছু কিছু ক্ষেত্রে
হয়তো আপনাকে যেটা থাকে অ্যাকোমোডেশন লেটারটা আপনাকে আলাদা দিতে পারে, অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার জব অফার লেটার ভিতরেই আপনার অ্যাকোমোডেশন সংক্রান্ত পূর্ণাঙ্গ ইনফরমেশন থাকে। যদি আপনার কোম্পানি আপনাকে যদি অ্যাকোমোডেশনটা ব্যবস্থা না করে দেয়, তাহলে অবশ্যই আপনাকে একটা অ্যাকোমোডেশন লেটার একটা অ্যারেঞ্জ করতে হবে যে কোনো জায়গা থেকে। এটা হচ্ছে আপনার সবচেয়ে, এটা নর্মালি যেটা থাকে যে কোম্পানির সাথে আপনি কাজ করতেছেন সেই কোম্পানি আপনার জন্য অ্যাকোমোডেশন লেটারটা ব্যবস্থা করে দেয়। এটা হচ্ছে আপনি আপনার পোল্যান্ড থেকে এই ডকুমেন্টসগুলো পাবেন। এরপরে যেটা পরবর্তী কাজ, পোল্যান্ডে যেটা রয়েছে, বাংলাদেশে এর কোনো এম্বাসি নাই, সেক্ষেত্রে হচ্ছে আপনাকে ইন্ডিয়া গিয়ে নয়া দিল্লি থেকে আপনাকে ভিসা নিতে হবে। পোল্যান্ডের একমাত্র ট্যুরিস্ট ভিসা যেটা রয়েছে, ট্যুরিস্ট ভিসাটা বাংলাদেশ থেকে নেওয়া যায়, সেটা হচ্ছে আপনার সুইডেন এম্বাসি থেকে নেওয়া যায়। সেটা নিয়ে আমি একটা নেক্সট টাইম অন্য একটা ভিডিও করবো যে আসলে ট্যুরিস্ট ভিসা আপনি কিভাবে যাবেন, কিভাবে আপনার নেসেসারি ডকুমেন্টস লাগবে, পূর্ণাঙ্গ ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। তখন হচ্ছে আপনি যখন এই ডকুমেন্টসগুলো পাবেন, এই ডকুমেন্টস নিয়ে আপনার যেটা করতে হবে, আপনার অল একাডেমিক ডকুমেন্টস, আপনার পাসপোর্ট, আপনার ছবি, তারপরে যেটা রয়েছে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, আপনার হচ্ছে নেসেসারি ডকুমেন্টস, এগুলো নিয়ে আপনাকে ইন্ডিয়াতে গিয়ে আপনার যে ভিসা ফিস আছে, অর্থাৎ হচ্ছে যে ভিসা ফিস, এই ভিসা ফিসটা আপনাকে পে করতে হবে হচ্ছে পোল্যান্ড এম্বাসি বরাবর। আপনার ভিসার জন্য আবেদন করতে হবে। সেখান থেকে যেটা করতে হবে, আপনার একটা অ্যাপ্লিকেশন ফর্ম আপনাকে ফিল আপ করতে হবে, আপনার ছবি দিতে হবে, আপনার অল ডকুমেন্টসগুলো প্রোভাইড করতে হবে, এবং পোল্যান্ড থেকে যে ডকুমেন্টসগুলো এসেছে সেই ডকুমেন্টস সহ আপনাকে এখানে ভিসার জন্য আবেদন করতে হবে। এখন আসেন হচ্ছে আপনাদের আসলে আমি কি টিপস দিতে চেয়েছিলাম যে আপনি কি কারণে আপনি পোল্যান্ডের ভিসা পাবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশ থেকে যদি 50টা ছেলে আপনার পোল্যান্ডের জন্য ভিসার জন্য আবেদন করে, তার ভিতর ধরেন 40টা রিফিউজ হয়। এর একমাত্র কারণ কি, এখানে যেটা রয়েছে, যেহেতু বাংলাদেশে এখানে কোনো হচ্ছে এম্বাসি নাই, যেহেতু ইন্ডিয়াতে গিয়ে ভিসা নিতে হয়, এখানে কিন্তু আপনার যে ওয়ার্ক পারমিট আসাই মানে কিন্তু আপনি ভিসা পাচ্ছেন এরকম না। ভিসা সম্পূর্ণ এখতিয়ার থাকে হচ্ছে আপনার এম্বাসিতে যেটা থাকে যে এই সব ছেলেপেলেগুলো রিফিউজ কেন হয়, আপনার লিগাল ওয়ার্ক পারমিট আছে, আপনার সমস্ত ডকুমেন্টস আছে, কেন আপনি রিফিউজ হচ্ছে, এই যে 50টার ভিতর 40টা ছেলে রিফিউজ হচ্ছে, কারণ হচ্ছে তারা এখানে ইংলিশে কোনো কমিউনিকেট করতে পারে না। যখন ভিসা কাউন্সিলর জিজ্ঞেস করবে আপনার নাম কি, আপনি কোন কোম্পানিতে যাচ্ছেন, আপনার কত স্যালারি আছে, এই কথাগুলো কিন্তু মূলত ইংলিশে জিজ্ঞেস করে। সেজন্য যারা পোল্যান্ডের জন্য স্পেসিফিক আবেদন করবেন, আপনি যেন মোটামুটি ইংলিশে কথা বলার মতো, আপনি একজন কথা বললে আপনি বুঝতে পারবেন, এই টাইপের আপনার নলেজ যেন আপনি দাঁড়ায়। অর্থাৎ হচ্ছে যারা আবেদন করবেন তাদের ন্যূনতম যেন একটা এডুকেশন থাকে। কেননা হচ্ছে আপনি যখন আবেদন করবেন তখন হচ্ছে আপনাকে অবশ্যই এই ইন্টারভিউ ফেস করতে হবে, উইদাউট আর কোনো অপশন নাই আপনি এখান থেকে ভিসা নেওয়ার জন্য। সেই জন্য যদি ধরেন আপনি ভিসা কাউন্সিলরকে আপনি যদি স্যাটিসফাই না করতে পারেন, আর এই ভিসা ইন্টারভিউ নিবে কে, হয় পোল্যান্ডের কেউ, আদারওয়াইজ নিবে হচ্ছে আপনার হয়তো ইন্ডিয়ান কেউ। সেক্ষেত্রে দেখা যাচ্ছে ইন্ডিয়ান যারা থাকে তারা মূলত আসলে জেনুইন বা হচ্ছে কথা বলার মতো যদি যাদের দক্ষতা না থাকে, তাদের কিন্তু ভিসা দিতে চায় না। সেক্ষেত্রে যেটা রয়েছে, আপনার এখানে অবশ্যই এ ধরনের এক্সপিরিয়েন্স থাকতে হবে, অর্থাৎ কথা বলার মতো আপনার যোগ্যতা থাকতে হবে। আপনি যদি এই জন্য আপনারা যারা পোল্যান্ডের জন্য আবেদন করবেন, আপনাদের টিপস হচ্ছে এটা, আপনারা যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ সেন্টারে ভর্তি হবেন, ইংলিশে আপনার স্পিকিং যেন ভালো হয়, আপনি একজনের কথা বললে আপনি যেন তার উত্তর দিতে পারেন, এরকম টাইপের। আপনাকে আহামরি কোনো প্রশ্ন করবে না। আপনাকে যেমন প্রশ্ন করতে পারে আপনি আপনার নাম কি, আপনি কোন কোম্পানিতে যাচ্ছেন, আপনার স্যালারি কত, আপনার কোম্পানির অ্যাকোমোডেশনটা কে দিবে, এরপরে যেটা রয়েছে আপনি ওইখান থেকে পোল্যান্ড থেকে অন্য কোনো কান্ট্রিতে সুইচ করে চলে যাবেন কিনা, আপনি এই কোম্পানিতে কাজ করবেন কিনা, এই টাইপেরই আপনার যে কাজ রিলেটেড ইন্টারভিউ আছে, এই টাইপেরই আপনার কাছে কিন্তু তারা কিন্তু প্রশ্ন করবে। এই প্রশ্নের উত্তরটাকে যদি আপনি স্ট্রংলি দিতে পারেন, আপনি 100% ধরে নেন আপনি ভিসা পাবেন। আপনি যদি আপনার লিগাল ওয়ার্ক পারমিট, আপনার সমস্ত ডকুমেন্টস 100% ওকে আছে, আপনাকে কেন ভিসা দিবে না? অবশ্যই ভিসা দিবে। এর জন্য হচ্ছে আপনাকে নিজেকে তৈরি করতে হবে এই ভিসা নেওয়ার জন্য। আপনাকে অন্য কোনো এজেন্সি বা কেউই বলবে না যে ভাই আপনার এখানে ভিসার জন্য, কেননা আপনি যদি এখানে রিফিউজ হন আপনার কিন্তু একটা কস্ট লস হবে। যেমন হচ্ছে আপনার ওয়ার্ক পারমিট যেটা বের হচ্ছে, সেই ওয়ার্ক পারমিট পারপাসে কিন্তু একটা অ্যামাউন্ট আছে, আপনি ইনভেস্ট করেন বা আপনার এজেন্সি ইনভেস্ট করে, যে কোনোভাবে হোক এখানে কিন্তু একটা কস্ট আছে। এরপরে আপনি ইন্ডিয়াতে যাবেন, ইন্ডিয়ার একটা খরচ আছে। এরপরে যেটা রয়েছে আপনি ভিসা ফিস দিচ্ছেন, এটা কিন্তু আপনার জন্য লস হবে। আর আপনি যে এজেন্সির সাথে কাজ করতেছেন, সেই এজেন্সি আপনার কাছে পাসপোর্ট জমা দেওয়ার সাথে সাথে 1 লক্ষ টাকা এক্সট্রা নিয়ে নেবে। আপনি এই টাকাকে রিটার্ন করা কিন্তু খুবই টাফ হয়ে যাবে। সেজন্য যারা আপনারা এখানে আবেদন করবেন, মূলত যাদের এই ধরনের ইংলিশে কথা বলার মতো যোগ্যতা আছে, তারাই এখানে আবেদন করবেন। এটা হলো মূলত টিপস। এখন আসেন হচ্ছে
আপনি কি এখান থেকে অন্য কোনো কান্ট্রিতে সুইচ করতে পারবেন কিনা? পোল্যান্ড থেকে যেটা থাকে, আপনার এখান থেকে সুইচ করা যায়, সেটা হচ্ছে একটা টাইম লাগবে। পোল্যান্ডে আপনি যখন যাবেন, আপনার লিগাল 1 বছর ওয়ার্ক পারমিট থাকবে। ওয়ার্ক পারমিটে আপনাকে এটা কিন্তু এক্সটেনশন করা যায়। এই ওয়ার্ক পারমিটগুলো আপনার এক্সটেনশন হবে। আপনি এখানে যখন 4 বছর স্টে করবেন, এরপরে যেটা আপনার পোল্যান্ড ল্যাঙ্গুয়েজ যদি আপনার দক্ষতা হয়ে যায়, তখনই আপনি পিআর, পার্মানেন্ট রেসিডেন্টশিপ পাবেন। যখন পিআর পাবেন, তখন আপনি অন্য কোনো কান্ট্রিতে সুইচ করে চলে যেতে পারবেন। আপনাকে পোল্যান্ডের হচ্ছে যেটা মাদার ল্যাঙ্গুয়েজ হচ্ছে পলিশ, এটা আপনি যখন ওইখানে থাকতে থাকতেই কিন্তু এই পলিশগুলো আপনি শিখে যাবেন। সেজন্য যেটা রয়েছে, আপনারা যারা যাবেন অবশ্যই এটা মাথায় নেবেন যে আপনি 500 থেকে 700 ইউরো ইনকাম করতেছেন, এটা দিয়ে আপনার ফ্যামিলিতে সার্ভাইভ করতে হবে, এরকম আপনার মেন্টালিটি। যে এটা মিডল ইস্ট বা অন্য অন্য কান্ট্রির তুলনায় অনেক ভালো। আপনি যখন ওইখানে যাবেন, যাওয়ার পরে যখন আপনি পিআর পাবেন, তখন আপনি ফ্যামিলি, আপনার বউ বাচ্চা বা ছেলে মেয়ে আপনি কিন্তু নিয়ে চলে যেতে পারবেন। এই হলো মূলত আপনার পোল্যান্ড নিয়ে আপনাদের পূর্ণাঙ্গ একটা ধারণা। যদি পোল্যান্ড সম্পর্কে আপনাদের আরও কারো কোনো তথ্য জানার দরকার হয়, চাইলে আপনার ছোট্ট কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি এই পর্যন্তই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।